ইসরায়েলের স্বার্থে যুদ্ধ করতে চায় না মার্কিনিরা। কংগ্রেস শুনানিতে প্রতিবাদ করায় মেরিন সার্জেন্টকে দমন-পীড়ন। ইরান যুদ্ধে জড়াতে চায় ইউক্রেনও। ক্ষেপণাস্ত্র প্রতিরোধে বিশেষজ্ঞ পাঠানোর চিন্তা জেলেনস্কির। ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে চাপে পড়বে ইসরায়েল, নেতানিয়াহুর ঘুম হারাম। যুদ্ধবাজ ট্রাম্পকে থামাতে পারল না মার্কিন সিনেটও। তেহরানে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব। এবং যুদ্ধের মধ্যেই মার্কিন রণতরীতে টয়লেট সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে নাবিকদের। ইসরায়েলের স্বার্থের জন্য যুদ্ধ করতে চায় না মার্কিনিরা। মার্কিন কংগ্রেসের সশস্ত্র বাহিনী বিষয়ক সাব কমিটির এক শুনানি চলাকালীন প্রকাশ্যে এমন প্রতিবাদ জানান যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সার্জেন্ট ব্রেন ম্যাকগিনেস। কিন্তু এরপরই মেরিন ইউনিফর্ম পরা ম্যাকগিনেসের ওপর নেমে আসে দমন পীড়ন। ভিডিওতে দেখা যায় ইরান যুদ্ধের প্রতিবাদ করতেই দুই নিরাপত্তা কর্মী এসে সাবেক এই মেরিন সার্জেন্টকে পাকড়াও করে, চেষ্টা করে তাকে দ্রুত টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যেতে। ধস্তাধস্তির এই সময় তিনি দরজা আঁকড়ে ধরে বলতে থাকেন, ইসরায়েলের স্বার্থের জন্য মার্কিনিরা যুদ্ধ করতে চায় না। নিরাপত্তা কর্মীরা যখন সাবেক এই মেরিন সার্জেন্টকে পাকড়াও করে বাইরে নিয়ে যাচ্ছে, তখনও কথা বলা বন্ধ করেননি তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, মন্টেজুমা থেকে ত্রিপলির তীর পর্যন্ত সব জায়গায় ফিলিস্তিন স্বাধীন হবে। Free Palestine from the halls of Mount Zupla to the shores of Tripoli. Palestine will be free. ওই ভিডিওতে দেখা যায় একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিচ্ছেন। তিনি জানান, আমরা দেখলাম একজন ভেটারান মেরিন শুনানিতে প্রতিবাদ জানালেন। এরপর তারা তাকে বের করে দিতে গিয়ে হাত ভেঙে ফেলেছে। We just witnessed a Marine veteran interrupting the hearing and they broke his arm. সেখানে থাকা একজন রিপোর্টার ওই নারীর কাছে জানতে চান, ওই মেরিন সার্জেন্ট এটা কেন করলেন। জবাবে প্রত্যক্ষদর্শী ওই নারীকে বলতে শোনা যায়, কারণ ইরানে এখন যুদ্ধ চলছে আর আমাদের সামরিক বাহিনীর ভাই বোনদের ইসরায়েলের জন্য মারা যেতে পাঠানো হচ্ছে। Because there is a war in Iran and our military brothers and sisters are going to die for Israel and we are here to say no, we do not support Israel. আমরা এখানে বলতে এসেছি, না, আমরা ইসরায়েলকে সমর্থন করি না। আমরা ইসরায়েলের স্বার্থের জন্য মরতে চাই না। ইরানে এই যুদ্ধ এখনই বন্ধ করতে হবে। What did they do to him? They pulled him out, got his arm trapped in a door, broke his arm, tackled him to the ground. It was a very, very intense situation. এ সময় ওই রিপোর্টার আরো জানতে চান, তার সঙ্গে তখন কি করা হয়েছিল। জবাবে ওই প্রত্যক্ষদর্শী নারী জানান, তারা তাকে টেনে হিঁচড়ে বের করে দেয়। দরজার মধ্যে তার হাত আটকে ভেঙে যায়। এরপর তাকে মাটিতে ফেলে দেয়। পুরো ঘটনা ভয়াবহ ছিল। এ সময় তাকে আতঙ্কগ্রস্ত দেখা যায়। ভিডিওর পরের দৃশ্যে দেখা যায়, গ্রেফতার হওয়া মেরিন সার্জেন্টের কাছে একজন সাংবাদিক জানতে চাইছেন, আসলেই কি ইরানের সাথে চলমান এই সংঘাতে মার্কিনিরা যুদ্ধ করতে অনীহা প্রকাশ করছেন। জবাবে ব্রেন ম্যাকগিনেস বলেন, তারা চায় না তাদের সন্তানরা ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা যাক। America does not want to fight this war in Iran and the soldiers don't, right, Brian? No, they don't. Go behind that. They want to send their sons and daughters to fight in Iran. One more like just so you don't trip off, please. এর পরের অংশে দেখা যায় একজন নিরাপত্তা কর্মী এসে ওই সাংবাদিককে ভিডিও ধারণে বাধা দিচ্ছেন, জানান আর ভিডিও করা যাবে না। One more like just so you don't trip off, please. একজন সাবেক মেরিন সার্জেন্ট, যিনি একসময় নিজেই দেশের জন্য যুদ্ধ করেছেন, তার প্রতিবাদ শোনার পরিবর্তে তাকে এমন সহিংসভাবে দমন করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সমালোচকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের সেই দ্বিমুখী আচরণ, যেখানে বাইরে গণতন্ত্রের কথা বলা হলেও ভেতরে কঠোরভাবে দমন করা হয় ভিন্ন মতকে। শফিকুল ইসলাম শান্ত, NPB। No one wants to fight for Israel.
হামলা পাল্টা হামলায় আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশ। শনিবার থেকে চলা ইরান ও মার্কিন জোটের সংঘাতে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে ক্রমাগত হামলা চালিয়েছে তেহরান। তবে এবার ইরানের ড্রোন হামলা প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন তিনি ইউক্রেনের বিশেষজ্ঞদের উপসাগরীয় অঞ্চলে পাঠানোর পরিকল্পনা করছেন, যাতে সেখানকার কিয়েভের মিত্র দেশগুলোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে রক্ষায় সাহায্য করা যায়। জেলেনস্কি জানান তিনি সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান ও বাহরাইনের সঙ্গে কথা বলেছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের জেলেনস্কি নির্দেশ দিয়েছেন এমন পরিকল্পনা তৈরি করতে যা মিত্র দেশগুলোকে সহায়তা করবে, তবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা দুর্বল করবে না। এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, আমি বাহরাইনের কিং হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে কথা বলেছি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কারণে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। আমরা ভালোভাবে জানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কেমন হয় এবং তা কিভাবে প্রতিরোধ করা যায়। আমরা এই ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করেছি। জীবন রক্ষা করতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে ইউক্রেন সাহায্য করতে পারে বলে মন্তব্য করেন তিনি। গাজা থেকে তেল আবিব, লেবানন থেকে মধ্য তেহরান, যুদ্ধের ধোঁয়া আর ক্ষেপণাস্ত্রের গর্জন এখন ভাসছে ইসরায়েলের আকাশ ও বাতাসে। প্রতিটি মিনিটে শহরগুলো কেঁপে উঠছে হুঁশিয়ারির শব্দে। নাগরিকদের ব্যাংকারের দিকে ছুটোছুটি আর সৈন্যদের অস্থিরতা হয়ে উঠেছে চির পরিচিত দৃশ্য। মার্কিন জোট ও ইরানের সঙ্গে চলমান সংঘাত ইসরায়েলের জন্য শুধু রণক্ষেত্র নয়, হয়ে উঠছে গলার কাঁটা। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অন্তত 3 সংকটে পড়বে ইসরায়েল। যুদ্ধের প্রথম 3 দিনে ইসরায়েলের দিকে 200 এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে 12 দিনের সংঘাতে ইরান প্রায় 500 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিবারই একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে একটি ইন্টারসেপ্টর রকেট ছুটতে হয়েছে। ইসরায়েলের একার পক্ষে এই চাপ সামলানো সম্ভব না। যুক্তরাষ্ট্রের সহায়তা না থাকলে আকাশসীমার নিয়ন্ত্রণ এতদিন হারাতো ইসরায়েল। ইসরায়েলের ভান্ডারে কত ইন্টারসেপ্টর রকেট আছে তা গোপন রাখলেও আগের 12 দিনের সংঘাতের সময় তাদের মজুদ কমে আসছিল। এতে বোঝা যায় যুদ্ধ দীর্ঘায়িত হলে উচ্চ মাত্রার প্রতিরক্ষা বজায় রাখতে ব্যর্থ হবে ইসরায়েল। চলমান এই যুদ্ধে ইসরায়েলের জরুরি পরিষেবা হিমশিম খাচ্ছে। স্কুল বন্ধ, শহরগুলোতে তীব্র আতঙ্ক। যুদ্ধের মানসিক চাপ প্রভাব ফেলছে নাগরিক জীবনে। ইসরায়েলি অর্থনীতিবিদ ও সামরিক বিষয়ক বিশ্লেষক শির হেভার বলেন, ইসরায়েল এখন ঋণ সংকট, জ্বালানি সংকট, পরিবহন সংকট এবং স্বাস্থ্য সেবা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েল এই যুদ্ধের কারণে সবচেয়ে বেশি অর্থনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে বলছেন বিশ্লেষকরা। তাদের দাবি, 2 বছরের বেশি গাজা হামলা ইসরায়েলের অর্থনীতিকে তীব্র চাপে ফেলেছে। 2024 সালে লেবানন ও গাজায় ব্যয় হয়েছে $3100 কোটি, 2025-এ $5500 কোটি, যার কারণে বাজেট ঘাটতি ও সার্বভৌম ক্রেডিট রেটিং কমেছে। শির হেবার বলছেন, যুক্তরাষ্ট্র যদি উন্নত অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তবে অর্থনৈতিক সংকট ইসরায়েলের আগ্রাসন থামাতে যথেষ্ট হবে না। সব মিলিয়ে একথা স্পষ্ট, আধিপত্য বিরাজ করার এই যুদ্ধে ইরানের অবিশ্বাস্যকর পাল্টা প্রতিরোধমূলক আক্রমণ মার্কিন জোটের জন্য পুরো পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত করে তুলেছে। এমত অবস্থায় যুদ্ধের ঝনঝনানির সাথে বসতে হচ্ছে বহু হিসাব নিকাশ। জাওয়াদ আহমদ, এনপিবি। ব্যর্থ হলো ট্রাম্পের যুদ্ধ ক্ষমতায় লাগাম টানার বিশেষ প্রস্তাব। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ এবং যে কোনো সামরিক পদক্ষেপের ক্ষেত্রে প্রেসিডেন্টের জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা চেয়ে বিশেষ প্রস্তাব উত্থাপন করেছিল মার্কিন সিনেটের বিরোধী ডেমোক্রেট শিবির। এই প্রস্তাবে মার্কিন সিনেটে একটি ভোটাভুটিও হয়েছে। তবে সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য ইরানের ট্রাম্পের যুদ্ধের পক্ষে ভোট দেওয়ায় পাশ হয়নি এই প্রস্তাবটি। পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনা
আলোচনার মধ্যে গেল শনিবার ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের সম্মতি না নিয়ে যুদ্ধ শুরু করায় বিরোধীদের তোপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ভোটাভুটিতে সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য ট্রাম্পের ইরান যুদ্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন। 100 সদস্যের মধ্যে 52 জন প্রস্তাবটির বিপক্ষে এবং 47 জন পক্ষে ভোট দেন। ফলে যুদ্ধ ক্ষমতা সীমিত করার এই ওয়ার পাওয়ার্স রেজুলেশন আটকে যায়। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। যুদ্ধের 6ষ্ঠ দিনে ইরানের পাশাপাশি লেবাননে হামলা জোরদার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা কাতারের আল উদেইদ ঘাঁটিতে আঘাত হানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাশাপাশি দুবাইয়ে মার্কিন কনসুলেটে বিস্ফোরিত হয় ইরানের ড্রোন। ইরান যুদ্ধ বর্তমান ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের 12টি দেশে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা, আইআরজিসির হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া সহ অঞ্চল জুড়ে সৃষ্ট অস্থিরতা যুক্তরাষ্ট্রের এ যুদ্ধে জড়ানো নিয়ে প্রশ্ন তৈরি করেছে। মার্কিন নাগরিক ও রাজনৈতিকদের মাঝেও দেখা গেছে এ নিয়ে চরম অসন্তোষ ও উৎকণ্ঠা। আরব সাগরে প্রায় কয়েক মাস ধরে অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বিশাল এই রণতরীর সামনে এখন নতুন সংকট। যুদ্ধ কিংবা সামরিক কৌশল নয়, জাহাজটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থাই এখন আলোচনার প্রধান বিন্দু। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নামিদামি গণমাধ্যমে বিষয়টি বেশ ঢালাওভাবে প্রচার হচ্ছে। নেটিজেনরা এরই মধ্যে বিষয়টি নিয়ে ব্যঙ্গ করে বলেছেন টয়লেট যুদ্ধ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, বিশাল এই যুদ্ধজাহাজে নাবিকের তুলনায় টয়লেটের সংখ্যা নেহাতি কম। 5000-এর বেশি নাবিক ও কলাকুশলীরা তাদের প্রতিদিনের চাহিদা মেটাতে লাইনে দাঁড়িয়ে থাকছেন ঘন্টার পর ঘন্টা। একই কথা বলা হয়েছে সংবাদ মাধ্যম এনপিআরে। বলা হয়েছে এর ভ্যাকিউম সিস্টেম এখন আর কাজ করছে না। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে ডকইয়ার্ডে না ফেরা পর্যন্ত এই সমস্যার সমাধান হওয়া প্রায় অসম্ভব। গত বছরের জুন থেকে টানা সাগরে অবস্থান করছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানে সহায়তা করতেই জাহাজটির অবস্থান বারবার বদল করা হয়েছে এবং দিন দিন এর সাগরে ভাসার সময়সীমাও বাড়ছে। সাধারণত শান্তিকালীন সময়ে একটি বিমানবাহী রণতরীর মিশন 6 মাস দীর্ঘস্থায়ী হয়। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্র পরপর বেশ কয়েকটি যুদ্ধে লিপ্ত হয় এই রণতরীর রক্ষণাবেক্ষণ এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে সৈন্যদের যুদ্ধে জড়াতে মার্কিন সামরিক কমান্ডাররা আশ্রয় নিচ্ছে খ্রিস্টীয় ধর্মগ্রন্থ বাইবেলের। বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ। যুদ্ধে হামলা ও প্রাণহানিকে বৈধ করতে সেনাদের সামনে তুলে ধরা হচ্ছে বাইবেলে বর্ণিত শেষ জামানা সংক্রান্ত চরমপন্থী খ্রিস্টীয় বয়ান। মার্কিন সশস্ত্র বাহিনীতে ধর্মীয় স্বাধীনতা রক্ষাকারী পর্যবেক্ষক সংস্থা MRFF এর বরাতে এই তথ্য প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। সংস্থাটি জানিয়েছে তারা নৌবাহিনী, বিমান বাহিনী, স্পেস ফোর্স সহ সশস্ত্র বাহিনীর সব শাখা থেকে এই সংক্রান্ত 200টির বেশি অভিযোগ পেয়েছে। একজন গুরুত্বপূর্ণ নন কমিশনড অফিসার জানান, কমান্ডাররা সেনা সদস্যদের বলতে নির্দেশ দিয়েছেন এই যুদ্ধ ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ। যীশু খ্রিস্ট স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করেছেন যেন তিনি ইরানে যুদ্ধের আগুন জ্বালিয়ে আর্মাগেডন শুরু করেন এবং এর মাধ্যমে পৃথিবীতে যীশুর প্রত্যাবর্তন নিশ্চিত হয়। কমান্ডার সুনির্দিষ্টভাবে বাইবেলের একটি অংশের উদ্ধৃতি দিয়ে আর্মাগেডন এবং যীশু খ্রিস্টের আসন্ন প্রত্যাবর্তনের কথা উল্লেখ করেন। মোট 15 সেনার পক্ষে অভিযোগ দায়ের করেছেন ওই কর্মকর্তা। তাদের মধ্যে 11 জন খ্রিস্টান, একজন মুসলিম, একজন ইহুদি। MRFF এর প্রেসিডেন্ট ও বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মাইকি ওয়াইনস্টাইন বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে খ্রিস্টীয় জাতীয়তাবাদ সামরিক বাহিনীতে জেগে উঠতে দেখা যায়। এই হামলায় মার্কিন কমান্ডারদের অবাধ উল্লাসের কথা জানিয়েছেন অভিযোগকারীরা। এই কমান্ডাররা মনে করেন এই যুদ্ধ বাইবেল দ্বারা অনুমোদিত এবং এটি নিশ্চিতভাবে কট্টরপন্থী খ্রিস্টানদের বহু প্রতীক্ষিত শেষ জামানা অতি দ্রুত ঘনিয়ে আসার এক অনিবার্য লক্ষণ। এসব অভিযোগের বিষয়ে পেন্টাগনের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তারা সরাসরি কোনো উত্তর দেয়নি। এর বদলে তারা ইরানের অভিযান নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের কিছু প্রকাশ্য আলোচনার ভিডিও পাঠিয়েছে।